একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হয়, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। বরাবরের মতো আজও আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, এবং আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি, এবং আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায় যাব। তবে তার আগে একটা প্রতিবেদন দেখাতে চাই দর্শক, যাতে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্য আসলে ছড়াচ্ছে। তীব্র রোদে নেতাকর্মীদের নিয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ স্ট্রোক করে মাটিতে পড়ে যান। এরপর নেতাকর্মীরা ধরাধরি করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছেন, এমন একটি ভিডিও এখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি পেজ থেকে। হাজার হাজার শেয়ার হয়েছে। তারপর জানা গেল গোটা ভিডিওটি ২ বছর আগের, যেটা এখন নতুন করে ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। ওদিকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে হ্যান্ডকাপ পরিয়ে হাজতে নেওয়া হচ্ছে এমন ছবিও ছড়িয়েছে ফেসবুকে। পরে দেখা গেল সেই ছবিটিও ফেক, পুরোটা কারসাজি করে তৈরি করা হয়েছে। এছাড়া চিত্রনায়িকা অপু বিশ্বাস আত্মহত্যা করেছেন এমন মিথ্যা খবরও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, সংবেদনশীল এমন বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি স্ট্রোক করেছেন। প্রায় ১০ লক্ষ বার ভিডিওটি দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১২০০রও বেশি। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল ভিডিওটি ২০২৪ সালের ১৬ই ডিসেম্বরের। সেদিন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। সেই ঘটনার ভিডিওটি এখন মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। গেল ৯ জুন নয়াদিল্লি ভিত্তিক বিতর্কিত সংস্থা রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ RRG একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিষ্ঠানটি দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে গেল ৮ মাসে আওয়ামী লীগ এবং এর অধিভুক্ত সংগঠনের কমপক্ষে ১২৩ সদস্য খুনের শিকার হয়েছিল। তবে এই প্রতিবেদনটির ফ্যাক্ট চেক করে অন্তর্বর্তী সরকারের সিএ প্রেস উইং। বিকেল ৩টার দিকে সিএ প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে জানানো হয়, RRGর এই প্রতিবেদনের অধিকাংশ দাবি বিভ্রান্তিকর এবং স্থলগত তথ্য দ্বারা সমর্থিত নয়। ওদিকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হচ্ছে এমন একটি ছবির সাথে বিডি নিউজ 24-এর লোগো ব্যবহার করে প্রকাশিত হয় একটি ওয়েবসাইটে। পরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার সত্যিটা সামনে আনে। জানা যায় দাবি সঠিক নয়, এবং বিডি নিউজ 24 এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এই গণমাধ্যমের লোগোর সাথে ভিন্ন ঘটনার স্ক্রিনশট যুক্ত করে ভুয়া একটি ওয়েবসাইটে ভিত্তিহীনভাবে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে ডিজাইন সংবলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে দলটির নেতা শামসুজ্জামান দুদু নাকি বলেছেন লন্ডনে বসেও রাষ্ট্র পরিচালনা করা যায়। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই মিথ্যা। শামসুজ্জামান দুদু এমন মন্তব্য করেননি, এবং পোর্টালটিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে এটি তৈরি করা হয়েছে। এখানে শেষ নয়, ফেসবুকের অন্তত ৫টি বড় পেজ থেকে পোস্ট করা হলো চিত্রনায়িকা অপু বিশ্বাস নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মুহূর্তেই হইচই পড়ে গেল। পরে ফ্যাক্ট চেক করে জানা যায় খবরটি মিথ্যা। চিত্রনায়িকা অপু বিশ্বাস আত্মহত্যা করেননি, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। দর্শক, আজকে অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বেশিরভাগ গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিকে টার্গেট করে। এছাড়া চলচ্চিত্র শিল্পী আর বিনোদন অঙ্গনকে ঘিরেও ছড়িয়েছে একের পর এক অপতথ্য। ব্যবহার হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, এবং দেখলাম আসলে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে। এবং বলে রাখি, আজও আমাদের সঙ্গে অভিনেতা এবং নির্মাতা শরাফ আহমেদ জীবন আছেন, এবং আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আমরা দুজনের সঙ্গে আলাপ করবো, এবং তানভীর হাসান জোহা, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আমরা তো একাধিক অপতথ্য দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানা রকমের অভিজ্ঞতার শিকারও হচ্ছেন। নিশ্চয়ই শরাফ আহমেদ জীবনের কাছে আসবো, সেই অভিজ্ঞতাগুলো শিখবো বা জানার চেষ্টা করবো। কিন্তু তার আগে তানভীর হাসান জোহা, আপনি একটু বলবেন কোন কোন জাতীয় অপতথ্যগুলো সমাধানগুলো আসলে ঠিক এই মুহূর্তে বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে? মানে ক্যাটাগরি ধরলে কোন অপতথ্যের মাত্রাটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে? কারণ আমরা তো সবকটি দিক থেকে অপতথ্য ছড়াতে দেখছি। জি, ধন্যবাদ। আমরা মূলত দেখেছি আমাদের জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক, এবং ক্ষেত্র বিশেষে বিশেষ করে ইউটিউব এবং টিকটক, এই ৩টি জায়গায় আসলে বেশি করে স্প্রেড হচ্ছে।
এবং আমরা খুব দুঃখের সাথে দেখছি যে বাংলাদেশের বেশ কিছু প্রফেশনাল শিল্প বলবো যে তারা আসলে কন্টেন্ট জেনারেশনের নামে বিভিন্ন কোর্স দিচ্ছে, যে কোর্সগুলো দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে বিশেষ কোনো ব্যক্তির, এটা একটা ফান ভিডিওর একটা কোর্স, এবং তারা এটাও বলছে যে এই কোর্স থেকে আপনারা অনেক আয় করতে পারবেন, ব্যাপারটি সেটাও নয়, কিন্তু তারা এই জাতীয় কোর্স নিচ্ছে মাত্র 600 থেকে 500 টাকা। এর ফলে অনেক সাধারণ জনগণ ফান করে হলেও এবং দুষ্কৃতীরা বিশেষ চরিতার্থে উদ্দেশ্য করার জন্য, আমি এখন 71 টেলিভিশনে যে বক্তব্যটি প্রদান করছি তার সাথে আমার স্যাম্পল কণ্ঠ যুক্ত করে তাদের মতো করে একটা এআই জেনারেটেড ভিডিও চারপাশে ছড়িয়ে দিতে পারে। তো যার ফলে আমরা কিন্তু সহজেই এই ভুয়া নিউজ এবং ভুয়া কন্টেন্ট এবং উত্তেজনা তৈরি করার জন্য রাজনৈতিক যে সকল চরমতাই যে সকল মিমস গুলো আছে সেই মিমস গুলো ছড়াচ্ছে। এবার আসি সমাধানের জন্য। আমাদের 2025-এ সাইবার নিরাপত্তা যে অধ্যাদেশটি আছে, যেটি আগে সাইবার নিরাপত্তা 2023 যেটি বাতিল ঘোষণা হয়েছে, সে অধ্যাদেশে কিন্তু কন্টেন্টের জন্য রেস্ট্রিকশন করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে কন্টেন্ট রেস্ট্রিকশন করার জন্য সার্বিক প্রযুক্তি কিন্তু বাংলাদেশে নেই। শুধু আইন দ্বারা আসলে হুকুম দিলে হবে না, এই জটিল প্রযুক্তিকে ভিপিএন সহ বিভিন্ন আমি আমি এই জায়গাটা আলাদা করে আসবো আসলে যে কন্টেন্ট টেক ডাউন করার জন্য আসলে কোন টেকনোলজি প্রয়োজন এবং সেই পথে হাঁটতে গেলে আসলে আমাদের কি করা প্রয়োজন। তবে তার আগে আমি একটু সরব জীবন আপনার কাছে একটু আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যদি সরব জীবন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটা বিষয় একটু জানতে চাই যে আমরা যদি 2 সপ্তাহের একটা স্টাডি করি, আমরা দেখতে পাচ্ছি 2 সপ্তাহের মধ্যে যে সমস্ত রিউমার ছড়িয়েছে, চিত্রনায়ক রুবেল নাকি মারা গেছেন, শাকিব খানের মৃত্যুর খবর এসছে, অপু বিশ্বাসী মৃত্যুর খবর এসছে, পরিমণির মৃত্যুর খবর এসছে, মানে চিত্রনায়ক নায়িকাদের মৃত্যুর খবরের যে গুজব সেটা আমরা অনেক বেশি হতে দেখছি। আপনার যে সিনেমাটা বের হয়েছে চক্কর, অনেক ইউটিউবে আসলে থাম্বলাইনটাই দেখতে পাচ্ছি চক্কর, কিন্তু ভেতরে গিয়ে অন্য কিছু দেখতে হচ্ছে এবং বলা হচ্ছে পাইরেসি হয়ে গেছে। অভিজ্ঞতাটা বলবেন, কি ধরনের ভোগান্তির মধ্যে পড়েন আপনারা? হ্যাঁ, আমি জাস্ট আরেকটা জিনিস একটু আমি একটু এড করে নিই যে আমাদের একজন অ্যাক্ট্রেস তানিল শোভা, উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তো আজকের দিনেই আমি একবার নিউজ পেলাম যে সোশ্যাল মিডিয়াতে উনি মারা গেছেন এবং প্রচুর পরিমাণ পোস্ট। তার কিছুক্ষণ পরেই আবার জানতে পারলাম, ওনার সাথে আমি কানেক্টেড ছিলাম, আমাদের কাজ হয়নি কিন্তু কাজ নিয়ে কথা হয়েছিল, সে স্বাভাবিকভাবেই একটু মন খারাপ হয়। একটু পরে আবার জানতে পারলাম যে না, এটা নিউজ প্রযুক্তি। এখন একটা মানুষের জীবন এবং মৃত্যু নিয়ে যে এই যে নিউজগুলো ছড়ায়, রিউমারগুলো ছড়ায়, এটা মানে কি পরিমাণ মর্মান্তিক হতে পারে এটা আপনি নিজেও বুঝতে পারেন। তো আমি যদি চিত্রনায়ক রুবেল বা পরিমণি, অপু বিশ্বাস কিংবা শাকিব খানের কথা এগুলো যদি আমি বাদও দিই, আমি যদি একজন রিসেন্টলি ছবি নিয়ে, শুধু আমার ছবি না, মানে তখন না, বরবাদ নিয়ে হচ্ছে জঙ্গি নিয়ে হচ্ছে, দাগি নিয়ে হচ্ছে, প্রচুর পরিমাণে পাইরেসি এবং এমনভাবে ফেক নিউজগুলো আসে যেটাতে আমি নিজেও কনফিউজ হই। আমি কনফিউজ হয়ে হয়তো বা ওই থাম্বনেইলে আমি নিজে জয়েন না করে আরেকজনকে আমি বলছি যে এটা কিভাবে প্রোটেক্ট করা যায় বা কি, অথচ ভিতরে গিয়ে দেখা যায় যে অন্য মেয়েটা হয়তো কোনো তামিল কোনো ছবির কোনো ভিডিও বা অন্য জিনিস। এখন এইটা অনেকগুলো কারণ আছে বলছি, এবং যদি স্পেসিফিক করি, প্রথম কথা হলো যে আমাদের একটা মূল জায়গাটা যদি আসে তাহলে আমাদের মোরালিটি বলে কোনো কিছু নাই। আমরা দিন দিন মানুষ হিসাবে আমরা অসৎ হয়ে যাচ্ছি। আমাদের আছে টেকনোলজি আছে, সেই টেকনোলজিকে আমরা আসলে সৎভাবে ব্যবহার করছি না, আমরা অসৎ কাজে অসৎ উদ্দেশ্যে আমরা ব্যবহার করছি। আরেকটা হচ্ছে যে যারা এটা শুনে, যারা এটা দেখে, বা মানে ধরেন চিলে টান নিয়ে গেল, এই টানে আসলে আমি হাত না দিয়ে আমি চিলের পিছনে কিন্তু দৌড়াচ্ছি। তো এইটাও একটা বড় ব্যাপার, যেটা হলো আমাদের একটা হচ্ছে আমাদের মোরালিটি, যে আমরা নৈতিক জায়গা থেকে আমরা কি করবো বা করবো না সেটা তো আমরা জানি না। আর একটা হচ্ছে যে আমরা ওই সচেতনতাটাও আমাদের মধ্যে নেই যে আসলে কি আছে না, যে একটু জাজমেন্ট করা, যে এটা কি সত্যি কিনা একটু আসলে দেখি, এটাও আমরা করি না। আরেকটা বড় বিষয় যেটা মানে আমি যদি একটু অন্যভাবে বলি তাহলে মানে দেখা যায় যে আমাদের এখানে যে আইনের প্রয়োগ, এই যে যেটা তামিল যেটা বলতেছিলেন যে আইনটা আছে কিন্তু ওইভাবে জিনিসটা আসলে হচ্ছে না। এখন এই আইনের প্রয়োগটা, যে আমি এরকম একটা প্রোগ্রামে আগেও আমি জয়েন করেছিলাম, যদি আপনি আইনের প্রয়োগটা যদি না হয় তাহলে কখনোই কোনোভাবেই এই যে রিউমার, এই যে ফেক নিউজ, এইটা আসলে দমন করা যাবে না। যদি দৃষ্টান্তমূলক আমরা যদি সে শাস্তির ব্যবস্থা থাকে, হ্যাঁ আইন হয়তো আছে,
কিন্তু আইনের প্রয়োগটা হচ্ছে না। যদি সেটা হয় তাহলে হয়তো কিছুটা আমি আপনার কাছ থেকে চমৎকার দুইটা পয়েন্ট নিয়েই যেন তানভীর হাসান জোহা আপনার দৃষ্টি আকর্ষণ করি। মানে প্রথম কথা হচ্ছে চিলে কান নিয়ে গেছে, মানে এটা আমি প্রায় দেখি এই ফ্যাক্ট চেক করতে গিয়ে যে অনেকে বুঝতে পারছেন যে জিনিসটা ভুল, জিনিসটা মিথ্যা, শুধুমাত্র মজা করার জন্য সে অপতথ্য শেয়ার করছেন এবং 10 জন সেটাকেই সত্যি মনে করছে। নৈতিকতার প্রশ্ন এখানে কতটা ফ্যাক্ট হিসেবে কাজ করে এবং এর জন্য আসলে নলেজ শেয়ারিং বা কোনো কিছু করে সমাধান আসে কিনা, এবং আমাদের আসলে এমন কোনো আইন যেটা আমরা আসলে প্রয়োগ করতে পারছি না বলে জিনিসগুলো বাড়ছে, এমনটাও ফিল করেন কিনা আপনি? ধন্যবাদ। আসলে আমাদের আমি আগেও বলেছি 2025-এর যে অধ্যাদেশ, সেখানে কিন্তু কন্টেন্ট ব্লকিং এর একটি মানে বিশেষ সেকশন আছে। তো এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। এখন এই সেকশনটা কিভাবে বাস্তবায়িত হবে সেটি একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ কিন্তু আমাদের এখনো রয়ে গিয়েছে। তো আশা করি সরকার যেহেতু এই বিষয়ে আমল নিয়েছে, আমাদের প্রযুক্তিগত সমস্যা কিন্তু প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে। তো সুতরাং শুধুমাত্র আইন নয়, এটা একটা প্রয়োগ এবং প্রযুক্তি বান্ধব পরিবেশ তৈরি করা। তো আমি সংক্ষেপে একটু বলতে চাই, আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন আসলে ভিপিএন জেনারেট করে। তো ভিপিএন এর চ্যালেঞ্জ গুলো কিন্তু প্রকৃত অর্থে আমরা এখনো সামাল দিয়ে উঠতে পারিনি। তো এই আমি এই ভিপিএন এর অংশটা নিয়ে আলাদা করে আসবো, একটা বিরতিতে যেতেই হচ্ছে এবং বিরতির পর আসলে ভিপিএন এর অংশটা একটু জানার চেষ্টা করব এবং একই সঙ্গে সরাপবের জীবনের কাছে জানার চেষ্টা করব কি ধরনের সমাধান তিনি আসলে প্রত্যাশা করেন। দর্শক, আপনারা আছেন রিউমার স্ক্যানার নিয়ে শো, ফ্যাক্ট চেকিং নিয়ে, এবং ছোট্ট টিভিতে ফিরছে, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন রিউমার চেক নিয়ে একাত্তর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারের। আকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আগে জানিয়েছে আমার সঙ্গে আছেন অভিনেতা ও নির্মাতা সরাপমের জীবন এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং তানভীর হাসান জোহা, আপনাকে থামিয়ে দিয়েছিলাম, ওই জায়গাটি একটু শুরু করতে চাই। কিছু টুলসের কথা আপনি বলছিলেন যেটা দিয়ে আসলে রিউমারের পথগুলো বন্ধ করা যায়, সাথে আইনের বিষয়টাও যুক্ত করে দিবেন, আসলে আইনের প্রয়োগটা কিভাবে বাড়ানো যায়। দেখুন, আমি একটি বিষয় বলতে চাই, খুব দুঃখজনক হলো সত্যি, এটা যদি রাষ্ট্রীয় একটা অবকাঠামো ব্যাপার, আমাদের কিন্তু অনেক সোর্স মানি আছে, যে সোর্স মানি গুলো আমরা বাজেটবিহীন ভাবে বিভিন্ন সংস্থা খরচ করে, অথচ ওই সোর্স মানির 1/4 যদি আমরা প্রপারলি গেটওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি, বিভিন্ন এজেন্ট ইমপ্লিমেন্ট করে বিভিন্ন গেটওয়েতে আমরা যদি মনিটরিং ফিল্টারিং সফটওয়্যারটা ব্যবহার করতে পারি অ্যাট এ টাইম, একটা যৌথ প্রচেষ্টায় কিন্তু একটি ক্লিকে যে কোনো এই জাতীয় কন্টেন্ট রোধ করা সম্ভব এবং যে কোনো ভাবে যে কোনো রকমের লোকের জিও লোকেশন, ফেক আইডি জিও লোকেশন, এগুলো বের করা সম্ভব। কি আমাদের দরকার হচ্ছে জাতীয় পর্যায়ে একটা ঐক্যমত, প্রযুক্তিবিদদের ঐক্যমত, যাতে আইনের সাথে সাথে প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা সহজে যাতে এদেরকে শনাক্ত করতে পারি। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, সাইবার বুলিং এর কারণে কিন্তু অনেক আত্মহননের ঘটনা ঘটছে, যেগুলো আসলে পত্রপত্রিকাতেও আসে না, এবং অনেক শিক্ষকরাও, আমি 2-4 জন শিক্ষকের চিনি যারা আত্মহত্যের মতো ব্যবস্থাপনা চলে গিয়েছে বা তারা মারা গিয়েছে, মেন্টাল ডিপ্রেশনে মারা গিয়েছে জাস্ট বুলিং এর কারণে। তো সুতরাং এদেরকে যদি বিচারে আনতে হয়, ফেক আইডি থেকে শিক্ষক বা বিভিন্ন পেশাজীবী লোকদেরকে যদি হয়রানি করা হয়, তাদেরকে যদি ডিটেকশন করে আইনের সাপোর্ট না করা হয়, তাহলে একই দিন বারে বারে করতে থাকবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি একটু সর্বাপের জীবন আপনার কাছে আসতে চাই। বিনোদনের মানুষ হিসেবে সাইবার বুলিংয়ের শিকার বোধহয় সবচেয়ে আপনারাই বেশি হন, কারণ আমরা দেখতে পাই যে সাইবার বুলিংয়ের ক্যাটাগরির ভিতরে রাজনীতিবিদ এবং যারা আসলে বিনোদনের মানুষ, এই দুই ক্যাটাগরির যারা আছেন তারাই সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হন। আপনার জায়গা থেকে কি ধরনের সমাধান প্রত্যাশা করেন এবং আপনার দিক থেকে যদি কোনো আইডিয়া থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন সংক্ষেপে। জি, আমি শুরুর কথাগুলো আমি ভালো করে আচ্ছা আরেকবার বলি, আমরা তানভীর হাসান জোহার কাছ থেকে শুনলাম সাইবার বুলিং এর কথা, হ্যাঁ, যে সাইবার বুলিং এর কারণে অনেকেই ডিপ্রেস হয়ে যান। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে সাইবার বুলিং তো বটেই, যে কোনো রিউমারের ক্ষেত্রে আপনাদের দিক থেকে প্রত্যাশাটা কি, কোনো আইডিয়া থাকলেও দিতে পারেন আমাদেরকে। জি, হ্যাঁ, প্রত্যাশা তো আসলে প্রথমত আমাদের প্রত্যাশা থাকে আমাদের রাষ্ট্রের কাছে। আর আইডিয়ার কথা যেটা বললেন যে এটা তো আসলে তাৎক্ষণিক কোনো বিষয় না, আইডিয়া এইটা দিতে পারি যে এটা নিয়ে আমরা একটা জনমত তৈরি করতে পারি, যারা এটা বিশেষজ্ঞ বা এখনকার ইয়াং জেনারেশন অনেক এটা নিয়ে কাজ করছে। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেন, এখান থেকেও আমরা প্রচুর পরিমাণে আইডিয়া পাই। যেমন একটু আগেই আমি কিন্তু ফেক নিউজ এবং হিউম্যান নিয়ে কিন্তু আমি চ্যাটজিপিটির সাথে আমি কথা বলছিলাম, এবং অসংখ্য তথ্য আমাকে দিচ্ছে, এটা নিয়ে একটা সমাধান আছে। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখেন, সাইবার বুলিং, ফেক নিউজ, হিউমার, তিনটা জিনিসই খুবই ক্লোজলি কানেক্টেড। এবং এইটাকে প্রথমত মোরালিটি আছে, আমাদের মোরালিটি বলে কোনো কিছু নাই। আমরা যেভাবে খুশি ফান করে হোক, ইচ্ছে করে হোক,
স্বার্থের জন্য হোক আমরা এটা করে যাচ্ছি। দ্বিতীয় বিষয়টা যেটা ঘটে সেটা হচ্ছে যে আমরা না জেনে না বুঝেই আমরা সেটা করি। দ্বিতীয় বিষয়টা হলো এটার বিচার ব্যবস্থাটা স্ট্রংলি আমরা আমাদের execute এই করছে এই না। তিনটি এখন যদি বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, জি আপনাকে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা আপনাকে ভালোভাবে করতে হবে। এখন ধরেন আপনি আমার কথাই ধরেন, আমার চক্কর, আমার ধরেন সিনেমা হলে যখন চলছে তখনও প্রচুর পরিমাণে আমি ফেক নিউজ পেয়েছি, যেটা পাইরেসি হচ্ছে, থাম্বনেল দেখেছি এবং আপনিও সেটা নিজেও দেখেছেন। জি এবং এখন যেটা হচ্ছে যে চলতিতে চলছে, অতীতে চলছে। হ্যাঁ, আমি আসলে এই আলাপটাতে করতাম সৌরভ আহমেদ জীবন, সময়টা যেহেতু একেবারে কম, আমি মোটা থেকে আপনার 3টি সাজেশন পেয়েছি এবং অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা ছিলেন এবং ছিলেন অভিনেতা নির্মাতা সৌরভ আহমেদ জীবন এবং ছিলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। এবং দর্শক আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।